দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে। প্রিয় দর্শক, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আরও সুন্দর সুস্থ সবল রাখতে চলে এলাম চায়ের চুমুকেতে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে থাকবো আমি ফাইজা। চায়ের চুমুকে। প্রথমেই জানাতে চাই দিনক্ষণ কি থাকছে আজকের ক্যালেন্ডারের পাতাতে, দেখে নিন সবাই। আজ রবিবার ৫ই মার্চ ২০১৭ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ৬ই জমদিউসানি ১৪৩৮ হিজরি। বসন্তে কুহু কুহু কোকিলের ডাক, গাছে গাছে নতুন পাতা আর ফুলের সুগন্ধ, এটাই তো বসন্তের আসল রূপ। তবে বসন্তের এই রূপে হাওয়ার বদল কিভাবে হয় তা আমরা জেনে নেব হাওয়া বদলে। ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আজকের তাপমাত্রা সর্বনিম্ন ২২, সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ ৮৩%, বাতাসের গতি ঘন্টায় ১৮ কিলোমিটার। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। আজ যাদের জন্মদিন তাদের সবাইকে জন্মদিনের অনেক শুভকামনা। তবে বিখ্যাত মানুষদের জন্মদিনগুলো জেনে নেব শুভ জন্মদিনে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি ১১৩৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। চীনা রাষ্ট্রনেতা চৌ এনলাই ১৮৯৮ সালের ৫ই মার্চ জন্মগ্রহণ করেন। ৫ই মার্চ জন্মগ্রহণ করেন অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ। বাংলাদেশে যে কবিরা জন্মেছে, অধিকাংশ কবিদের প্রিয় জায়গা হলো গ্রাম বাংলা। গ্রাম, কারণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটি মানুষের মনকে আরও সুন্দর সতেজ করে তোলে। প্রিয় দর্শক, আমাদের এবারকার আয়োজন বাংলার মুখ। চায়ের চুমুকে।
রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, আরও কত রাশি না আছে। সব রাশির ব্যাপারে আমরা জানবো এবং জানিয়ে দেব রাশিফলে। চায়ের চুমুকে মেষ রাশি, প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাবে না। সন্তানের বিষয়ে চিন্তিত হতে পারেন। সহজ পাচ্য খাবার গ্রহণ করুন, অন্যথায় পেটে সমস্যা দেখা যেতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বৃষ রাশি, কারো আচরণে সাময়িক মনোকষ্টে ভুগতে পারেন। সাফল্যের শিখরে উঠতে চাইলে সময়ানুবর্তী হন। আপনার বিশেষ কোনো প্রত্যাশা পূরণে আরও সক্রিয়তার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজন হতে পারে। প্রেম রোমান্স শুভ। মিথুন রাশি, কারো কারো ক্ষেত্রে ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। তীর্থ ভ্রমণ হতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। সংস্কৃতি প্রেমীরা আনন্দ বিনোদনের সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কর্কট রাশি, পেশাজীবীদের কারো কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। মানসিক সুখ শান্তি বজায় থাকবে আশা করা যায়। সিংহ রাশি, আর্থিক দিক খুব একটা মন্দ যাবে না। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। কারো সঙ্গে দুর্ব্যবহার না করলেই ভালো করবেন। কন্যা রাশি, অফারের ফাঁদে পা দেওয়ার আগে জেনে বুঝে নিন, অন্যথায় প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা অর্থ আদায় হতে পারে। তুলা রাশি, কর্মস্থলে ঊর্ধ্বতনের সহযোগিতা কিংবা পরামর্শ পেতে পারেন। বড় ভাই বোনের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। সাময়িকভাবে সম্পর্ক কম ভালো যেতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চলাচলে সচেতন থাকুন। অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বৃশ্চিক রাশি, সমানুবর্তী হলে অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বড় ভাই বোনের বিষয়ে সাময়িক চিন্তিত হতে পারেন। বন্ধুদের কাছ থেকে বিশেষ কোনো সংবাদ পেতে পারেন। ভাগ্য উন্নয়নে বিশেষ কারো পরামর্শ কিংবা সহযোগিতা পেতে পারেন। ধনুরাশি, রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলুন, অন্যথায় আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভ্রমণে সচেতন থাকুন। কর্মক্ষেত্র অনুকূল থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশি, সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। ভাগ্য উন্নয়নে বিশেষ কারো দিক নির্দেশনা কিংবা সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে। কুম্ভ রাশি, স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক চিন্তিত হতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করতে পারেন। প্রবাস সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। মীন রাশি, অন্যথায় শরীর কম ভালো যেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অবিবাহিতদের জন্য আশাব্যঞ্জক কোনো খবর লাভের সম্ভাবনা রয়েছে। গোপন কোনো বিষয়ে চুক্তি হতে পারে। চায়ের চুমুকে 18 বাংলা মানে সব সময়, প্রতি মুহূর্তে, সবক্ষণে আছে আপনাদের পাশে এবং থাকবে। আগামীতে 18 বাংলা আপনাদেরকে দেবে আরও অনেক চমক। তবে আজকে 18 বাংলা পর্দায় কি কি দেখাবে তা দেখে নিন 18 হাইলাইটসে। চায়ের চুমুকে নানা রঙের হাজার হাজার চোখ আলো ছায় জানা শোনা নানা রকম লোক বলছে যেন গল্প রাজি। আজ রাত 8টায় দেখবেন ধারাবাহিক নাটক রূপালী প্রান্তর। রচনায় রেজওয়ান খান, পরিচালনায় কাইসার আহমেদ। আজ রাত 8:40 দেখবেন ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত ধারাবাহিক নাটক ডিবি, পরিচালনায় GM সৈকত। গুগল থেকে গুগল ম্যাপে ক্লোজ ক্যামেরায় চেপে ঢাকায় দিলাম কি জ্যামের সহ গাড়ির বহ। 18 বাংলার অনুষ্ঠানমালায় আজ রাত 9:18 দেখবেন ধারাবাহিক নাটক লাইফ ইন এ মেট্রো, পরিচালনায় BU শুভ। কেউ সুখী কেউ হয় দুঃখী, এভাবেই যায় প্রতিদিন। রচনায় জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনায় জাহিদ হাসান।
আর এই দুনিয়াটাই হলো গিভ অ্যান্ড টেকের জায়গা। প্রিন্স হাসান বিন খালেদের মাল কখনো কোনো এয়ারপোর্টে আসে না। কোর্ট থেকে বিয়ে শেষ করে সোজাসুজি এখানেই আসবো। আমরা দেখবো যার যার বিল্ডিং এ ঝামেলা আছে কেস করবো চলে যাবো। আজ রাত 10:55 দেখবেন ধারাবাহিক নাটক রাজু 420। প্রতিদিনের ধারাবাহিক নাটক নের খোঁজে গাংচিল, রচনা ও পরিচালনা মোহন খান। নের খোঁজে গাংচিল দেখুন আজ রাত 11:30। সজীবতাই সৌন্দর্য। প্রিয় দর্শক, কিভাবে নিজেকে আরও সুন্দর প্রেজেন্টেবল পরিপাটি করে তুলবেন তা দেখে নিন বিউটি টিপসে। তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই তেলবিহীন ভিটামিন সি সমৃদ্ধ ময়শ্চারাইজার বেছে নিতে হবে। এতে ত্বকের লোমকূপ বন্ধ হবে না এবং ত্বকে প্রাকৃতিক তেলের মাত্রাও বজায় থাকবে। ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড আছে এমন ময়শ্চারাইজার তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপযোগী। এ ধরনের ময়শ্চারাইজার ত্বক আর্দ্র রাখার পাশাপাশি এক্সফোলিয়েটরের কাজও করবে। এ ধরনের প্রসাধনী ত্বক সুস্থ রাখার পাশাপাশি ত্বক গঠনেও সহায়তা করে। পাখি দেখতে অপূর্ব দারুণ এ আমরা সবাই জানি, তবে আমরা অনেকে অনেক পাখি দেখিনি কিংবা নামও জানি না। আর সেই অপরিচিত পাখিগুলোর সাথে পরিচিত হতে আমরা এখন ঘুরে আসব পাখি পরিচিতি সেগমেন্ট থেকে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু ছোঁয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে। প্রিয় দর্শক, সেই মিষ্টি সুরে আপনাদের সবাইকে দোলাতে আমাদের এবারকার আয়োজন বাংলার গান। যখন গায়ের পথে হাঁটি দেখি নদীর উজান ভাটি, আমার ইচ্ছে করে হয়ে যেতে বাংলাদেশের মাটি, আমার ইচ্ছে করে হয়ে যেতে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি। যখন গায়ের পথে হাঁটি দেখি নদীর উজান ভাটি, আমার ইচ্ছে করে হয়ে যেতে বাংলাদেশের মাটি,
যখন কৃষক ফলায় ধান, ঘাটের মাঝি শোনায় গান, তখন ধানের মতো গানের মতো চায় হতে প্রাণ। আমার চোখ দুটো কয় এই দেশে আমার স্বাধীন শীতল পাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি। যখন কিষান বধুর মুখ দেখায় নোলক নাড়ার সুখ, তখন সে মুখ দেখে সে সুখ দেখে যায় ভরে বুক। যখন কিষান বধুর মুখ দেখায় নোলক নাড়ার সুখ, তখন সে মুখ দেখে সে সুখ দেখে যায় ভরে বুক। আমার মন হয়ে যায় আপন মনে সহজ সরল খাঁটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি। যখন গায়ের পথে হাঁটি দেখি নদীর উজান ভাটি, আমার ইচ্ছে করে হয়ে যেতে বাংলাদেশের মাটি, আমার ইচ্ছে করে হয়ে যেতে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের সাথে আছেন লেখক ও সাংবাদিক শাহ আলম সাজু। চলুন কথা বলি তার সাথে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, এই তো ভালো আছি। লেখালেখি নিয়ে আপনার স্বপ্ন কি? লেখালেখি, আমার যত স্বপ্ন লেখালেখি নিয়ে। আমি আমার কাছের মানুষদেরকে বলি যে লেখালেখি ছাড়া আমার কোনো স্বপ্ন নেই। যেহেতু পত্রিকায় কাজ করি, আমি অন্য কিছু করতে পারতাম, সেটা আমি প্রতিনিয়ত ধরেন আমার যে অফিসের বাইরে আমার সকালটা শুরু হয় লেখা দিয়ে, আবার ধরেন আমার রাতটা হয় পড়ে কিংবা লিখে। আমি আসলে সময় করে লিখি, একদম ভাগ ভাগ করে লিখি যে বছরে আমি এই কটা বই করব, এইভাবে লিখি। বছরের কোন সময়টাতে বেশি লেখালেখি? এখন যে আইডিয়াগুলো আমার আসলে আসছে সেটা আমি নোট করে রাখি, যে এই গল্পটা মাথায় চলে আসছে। আপনি বিশ্বাস করেন যে 2017 সালের মেলা, 18 সালের মেলার জন্য অলরেডি আমি 3টি উপন্যাসের প্লট আমার চলে আসছে আল্লাহর রহমতে। সেটি আমি নোট করে রেখেছি যে মেলাটা শেষ হলেই আমি সেই লেখাগুলো শুরু করব। কাজে আমি প্রতিনিয়ত লিখি, প্রতিনিয়ত যদি একাধিক লেখা লিখি, কাজে আমাকে সারা বছর ধরে লিখি। পাঠককে আরও আকৃষ্ট করতে কি ব্যবস্থা নেওয়া হয় যারা লেখালেখি করেন, যারা লেখক? অন্যদেরটা জানি না, যেমন আমার আদর্শের জায়গাটা হচ্ছে যে একজন সৎ মানুষ, তিনি শিক্ষিতই হন আর অশিক্ষিতই হন, যে কোনো একজন সৎ মানুষ। আর পাঠক সৃষ্টিতে আমি অনুসরণ করি একজন প্রধান সরকারকে, যিনি ঢাকার বাইরে থেকে দেশকে জাতিকে নাড়িয়ে দিয়েছেন, যে কত বড় মাপের একটি কাজ করেছেন, যে বাড়ি বাড়ি গিয়ে গ্রাম থেকে গ্রামে তিনি হাঁটেন, তিনি মানুষকে বই দেন। এবং আমার সামনে একদম আলো কিংবা বাতিঘর হিসেবে কাজ করে সাইদ স্যার, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। তো ওনাদের দেখে আমি উদ্বুদ্ধ হই, আমারও স্বপ্ন যে আমি পাঠককে কীভাবে আকৃষ্ট করতে পারি। তো আমার যেহেতু সারা বাংলাদেশে কিংবা কোনো জেলা পর্যায়ে সম্ভব না, আমার নিজের যে জায়গাটা বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুরে, তো সেখানে আমি 50 থেকে 54টি হাই স্কুল আছে, অনেক মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে। আমি কাজ শুরু করে দিয়েছি যে একবার আমার নিজের যে ইউনিয়নটা কালী ইউনিয়ন, সেখানে ইউনিয়নে 9 থেকে 10টি হাই স্কুল, প্রতি হাই স্কুল থেকে 5 জন করে যারা মেধাবী তাদেরকে আমি আমার লেখা বই দিয়েছি। তো এখন আমি সেটা শুরু করেছি যে আমার সখীপুর উপজেলায় প্রতিটি স্কুলে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা ওই যে বললাম যে অত বড় সামর্থ্য আমার নাই আমার ক্ষুদ্র পরিসর থেকে, যে আমি প্রতি মাসে 1টি কি 2টি স্কুলে যাব, মেধাবীদেরকে আমি বই তুলে দিব। আসলে যদি সামর্থ্য থাকতো আমি সবাইকে দিতাম, যেহেতু সেটা নাই এই জন্যে মেধাবীদের কাছে আমি যাচ্ছি, যে তারা দেখুক যে না একটা বই, আমি বলি যে পড়তে হবে, না পড়লে আসলে একটি ঘর যখন আপনি তৈরি করবেন, সেই ঘরের যদি জানালা না থাকে তাহলে সেই ঘরে আলো আসবে কীভাবে? কাজে একটি বই যখন মানুষ পড়বে
সেটা হচ্ছে তাকে আলোকিত করবে, বিকশিত করবে, একজন সুন্দর মানুষ হবে। কাজে আমি এই বই পড়ার কাজটি আমার নিজের যে সখীপুর উপজেলা এবং টাঙ্গাইলে, এবং সেটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হতে পারে, যে আমি হুট করে কোথাও বলে একটা স্কুলে চলে গেলাম আমার বই নিয়ে, আমি বই পড়ার জন্য আমার নিজের যতদিন বেঁচে থাকবো এই কাজটা আমি করে যেতে চাই। আপনাকে এত সকালবেলায় নিয়ে এলাম, আমাদের সকালবেলায় গরম গরম চা প্লিজ। সেদিন যায় সময়টা চলে যায়, তবু আছি এই বেশি ভালো। আচ্ছা, এবার আবার একটু বইয়ের বিষয়ে আসতে চাই। এখানে বেশ কিছু বই আছে, যেমন তুমি বৃষ্টিময়ী, চমৎকার একটি নাম। এখানে আরো বেশ কিছু বই আছে, যেমন গোয়েন্দা অভিযান। আচ্ছা, এটা হচ্ছে যারা গোয়েন্দা কাহিনী পছন্দ করেন, কিশোরদের জন্য, বড়রাও পড়তে পারেন, কিন্তু তাদের জন্য খুব ভালো এই বইটি। এই নামের পেছনে রহস্যটা জানতে চাই। আসলে আমি একটি বইয়ের যখন লিখি, লেখার আগে হয়তো নামটি আমি ধরেন একাধিক নাম দিই, সেটা হয়তো ফেসবুকে দিয়ে দিই যে দেখি ফেসবুক বন্ধুরা কোন নামটি নিয়ে নেয়, কিংবা ধরেন আমি নিজে নিজেই সেটা আমার খুব কাছের মানুষদের সঙ্গে শেয়ার করি, কিংবা আমি নিজে নিজেই চিন্তা করি যে এই নাম থেকে কোন নামটা ভালো নাম হয়, কোন নামটা পাঠকের টাচ করে যাবে, পাঠককে ছুঁয়ে যাবে। তো এটা থেকে দেখলাম যে না, আমাকে কালকেও একজন পাঠক বললেন যে এই মনে রেখো সন্ধ্যা তারা আমি ভালোবেসেছিলাম, নামটি তার খুব ভালো লেগেছে। তো এটি গেল তুমি বৃষ্টিময়ী। এটিও ধরেন আমি 3টি নাম সিলেক্ট করার পরে আমার মনে হলো যে তুমি বৃষ্টিময়ী নামটা দেওয়া যায়, এবং বিশ্বাস করেন যে এই দুটি বই বড়দের খুব ভালো যাচ্ছে। আমি দেখলাম যে ঢাকার বাইরে থেকে পাঠকরা এসে এই তুমি বৃষ্টিময়ী এবং মনে রেখো সন্ধ্যা তারা আমিও ভালোবেসেছিলাম, এবং আজকেও একজন পাঠক আমাকে ফেসবুকে ফোন করে বলছে যে এই বই দুটি কোথায় পাওয়া যাবে। তো আমি বললাম যে অনিন্দ এবং অনন্যা থেকে আসছে। আরেকটি ব্যাপারে জানতে চাই, সেটা হচ্ছে যখন লেখালেখি করেন, লেখালেখির সময় কোন বিষয়গুলি মাথায় বেশি আসে? আমি যখন লিখি আসলে আমি মানুষের যেহেতু বড়দের এবং ছোটদের জন্য লিখি, বড়দের যখন লিখি অনেকেই মনে করে যে এটা প্রেমের উপন্যাস, আসলে নামটা প্রেমের, কিন্তু সেখানে প্রেমের সঙ্গে যে জীবনযাপনের গল্প নাই তা না, একজন মানুষের একদম নিম্ন মধ্যবিত্তদের গল্পটাই আমি চিন্তা করি, যে তার যে সমস্যা, হতাশা, এবং হতাশা থেকে যে স্বপ্ন, তার যে কষ্টের পরে যে সফলতা, সেটা দেখাতে চেষ্টা করি। মূলত যে জীবন একটা মানুষের জীবন নেই তো আসলে উপন্যাস একটি। এখান থেকে আমি আপনার এখানে আসলাম কিংবা গেলাম, এই যে জার্নি, এই জার্নিটাই আমি আসলে তুলে ধরি। মানুষের সুখ দুঃখ ছাড়া আর আসলে আর কিছু করার থাকে না। আর কিশোরদের জন্য যেটা লিখি, যে একদম ক্লাস 6 থেকে ধরেন যারা ক্লাস 10, তাদের জন্য আমি লিখি। এবারও 3টি বই এসছে, গোয়েন্দা উপন্যাস, ভৌতিক উপন্যাস এবং একটি অ্যাডভেঞ্চার উপন্যাস। সেগুলো বাচ্চারা এবং কিশোররা ভালোভাবে নিচ্ছে। এবার জানতে চাই, আপনি একজন সাংবাদিক, সাংবাদিকতা আপনার পেশা, এত ব্যস্ততার মাঝে আপনি একজন সাংবাদিক হয়ে কিভাবে এই সময়টা বের করে আনেন? একজন মানুষের একটা টার্গেট থাকে। ধরেন আমি তো একটা শখ থাকে, স্বপ্ন থাকে। আমি তো রাজনীতিবিদ হতে পারতাম, আমি ধরেন যে কোনো একটা চাকরি করতে পারতাম, ব্যাংকার হতে পারতাম, কিন্তু আমি এই শহরে এসেছিলাম লেখক হওয়ার জন্য। গ্রাম থেকে, সেই টাঙ্গাইল থেকে ধরেন আমার প্রত্যন্ত যে গ্রাম কুতুবপুর, বড়চনা, সেখান থেকে এসেছিলাম লেখক হওয়ার জন্য। আর আমার মা আমাকে এই শহরে পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে। কাজেই দুটোই হয়েছে আমার, অনেক আগেই সেই জীবন আমি পার করে এসেছি। তো লিখতে যেহেতু আশা, লেখার জন্য বছরের পর বছর ঘুরে বাংলা বাজার থেকে আমার একটি বই আসছে। তো এখন সেই একটি বই থেকে আমার আল্লাহর রহমতে 30টি বই, 25টি উপন্যাস এবং 5টি গল্প বই। কাজে আমার এটা ছাড়া কোনো স্বপ্ন নাই। আমার ধরেন আমি ওই যে বললাম যে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু না, একটি কাজে আমি করতে চাই, সেটা হচ্ছে লেখালেখি। যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখবেন আমি শুধুই লিখে যাব। আমি আরও একটি ব্যাপারে জানতে চাই, আপনি একটি প্রতিষ্ঠিত জায়গা থেকে আপনি সাংবাদিকতা করছেন, সেই প্রতিষ্ঠিত জায়গার আপনি সাংবাদিক। এই সাংবাদিকতা, এই পেশাটি আপনার কাছে কেমন লাগে? এটা তো আমার একদম সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা এবং ভালোবাসার জায়গা। যে আমি প্রায় পরিচয়, যে আমার একটা পরিচয় হচ্ছে যে আমি চাকরি করি, কি করি, সংবাদপত্রে চাকরি করি, সাংবাদিকতা করি। আরেকটি হচ্ছে যে লিখি। কোনো একদিন হয়তো আমি পত্রিকায় চাকরি করব না, একটা সময় আসবে যখন আমি লেখালেখি নিয়ে শুধু থাকবো, সেটা উপরওয়ালা নির্ধারণ করে দিবে যে কবে থেকে আমি সেটা করব। কিন্তু আমার পরিকল্পনা আছে যে আমি আর সারা জীবন এই পত্রিকায় কাজ করব না, শুধুই লিখব। তো যেহেতু পত্রিকায় কাজ করি, আর এটা তো ওই যে বললাম যে অন্য কিছু করতে পারতাম, সেখানে কাজ করেও সমন্বয়টা করা যায়। সমন্বয়টা কী হবে, যে সকাল ভোরটা তো আমার, আমি ভোরবেলায় লিখি, রাতটা তো আমার, আমি রাতে লিখি। আর পত্রিকা ওই যে বললাম যে এটার প্রতি এত সম্মান এবং শ্রদ্ধা জন্মে গেছে, এবং এতটাই সেখানে সম্পৃক্ত যে রক্তের সঙ্গে মিশে গেছে, যে আমার চারপাশে কেউ সাংবাদিকতায় নাই, আমার বন্ধুরা নাই, আমার ফ্যামিলিতে নাই, আমার কাছের মানুষরা নাই। আমার মনে হয় যে আমার কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয় জীবনের আমি একমাত্র যে সংবাদপত্রে এসেছি, এবং এটার প্রতি আমার একটা সম্মান জমে গেছে। যে সততা, আমি মনে করি যে আমি যে সততা নিয়ে কাজ করি, যে শ্রদ্ধাবোধ নিয়ে কাজ করি, এটা নিয়েই আমি সারা জীবন করে যেতে চাই, এবং একটা সময় এখান থেকে সরে গিয়ে শুধুই লিখতে চাই। আপনার আশা এবং প্রত্যাশা পূর্ণ হোক, এটাই আমাদের কাম্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে থ্যাংক ইউ। এটিএন বাংলা যারা দেখেন, তাদের দর্শক এবং প্রতিপক্ষকে সবাইকে থ্যাঙ্কস।
সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখুন ATN বাংলা পর্দায়। আবার উপস্থিত হব একই সময় একই চ্যানেলে। আল্লাহ হাফেজ।